আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। একটু জানাবেন শুরুতে আমাকে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। সেটা হচ্ছে বাংলাদেশের একটু জানাবেন সাউন্ডের ভিডিও ক্লিয়ার কিনা। ভালো আছে। আপনাদের ঈদ কেমন গেল? আপনাদের ঈদ কেমন গেল? আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। তো বাংলাদেশের সংবিধান থেকে আপনি বলতে পারেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের সবচেয়ে মানে এই টপিকটা এক এক পর্যায়ে এক এক ভাবে কাজে লাগে আসলে। যেমন ধরেন, যখন আপনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে থাকে স্টুডেন্টরা, তখন সেটা দেখা যায় যে আমরা প্রথম সংবিধান সম্পর্কে আমাদের একটা পড়াশোনা হয় হচ্ছে আমরা যখন এইচএসসি তে থাকি তখন। অর্থাৎ আমরা এইচএসসি তে আমরা যখন সিভিক্স বা পরিণতি পড়ি তখন আমাদের সংবিধানের সাথে প্রথম পরিচয় হয়। কারণ এইচএসসি টেক্সট বুকের সেকেন্ড পেপার যেটা, এইচএসসি টেক্সট বুকের যেটা সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপারে সংবিধান নিয়ে একটা অধ্যায় আছে, তারপর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অধ্যায় আছে। সবকিছু মিলে আপনি বলতে পারেন যে প্রথম পরিচয়টা আসলে আমাদের ওখানে হয়, একাডেমিক অর্থাৎ পড়াশোনার দিক থেকে। আর যদি আপনি বলেন যে ভাই আমরা সংবিধান সম্পর্কে আমাদের আসলে জানাশোনা হয় কবে থেকে, আপনি যেদিন আল্লাহর অশেষ রহমতে দুনিয়াতে আসছেন সেদিন থেকে আপনি এটার ভিতর চলে আসছেন। এখন এই সংবিধান থেকে আপনি যদি বলেন যে আসলে আমার মানে কতটুকু পড়তে হবে, আসলে সংবিধান আপনি যদি বলেন যে ভাই আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর অথবা পুরাটা জীবন যতটুকু সময় আমি পাবো তা নিয়েও আমি রিসার্চ করতে চাই, সংবিধান নিয়ে রিসার্চ করা সম্ভব। এখন আমাকে যেটা বুঝতে হবে যে আমার এক্সামের জন্য আমার কোন জিনিসগুলো বেশি জানতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি সংবিধানের, ধরেন আপনার 153টা অনুচ্ছেদ আছে আমাদের বাংলাদেশের সংবিধানে, 153টা অনুচ্ছেদ আছে। এখন কথা হচ্ছে কি এই 153টা অনুচ্ছেদের সবগুলাই কি আমার লাগবে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সবগুলো হচ্ছে যদি না লাগে তাহলে কোনগুলো লাগবে, বা সংবিধান থেকে আসলে কোয়েশ্চেন কেমন হয়। আপনি এটা বলতে পারেন যে আমাদের মানে বাংলাদেশে যতগুলো এক্সাম হয়, যত জায়গায় পরীক্ষা হয়, সব জায়গাতেই সংবিধান একদম বলে না যে একেবারে মানে মাস্ট, এরকম মাস্ট একটা জিনিস। তো আমরা সংবিধান থেকে প্রথম আমরা এইটা ডিসাইড করব যে আমাদের থেকে সংবিধানে আমাদেরকে কি কি জানতে হবে, আমাদেরকে কি কি জানতে হবে এইটা আমাদেরকে আগে ডিসাইড করতে হবে। ওকে, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সংবিধানটা কি, সংবিধানটা কি, আসলে সংবিধান কি কাজ করে। তারপর আমাদেরকে জানতে হবে সংবিধানের টাইপ, সংবিধানের বিভিন্ন টাইপ কেমন হতে পারে, কি হতে পারে, অথবা ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্য হতে পারে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হতে পারে। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সংবিধান তৈরির ইতিহাস। সংবিধান তৈরির ইতিহাস। তারপর আমাদেরকে জানতে হবে সংবিধানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। এরপর আমাদেরকে জানতে হবে যে আমাদের সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ,
গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, তারপর তফসিল। এরপর আমাদেরকে জানতে হবে সংশোধনী, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, তফসিল এবং সংশোধনী। এরপর আমাদেরকে জানতে হবে আমাদের বিভিন্ন সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান, এই জিনিসগুলো পরীক্ষায় আমাদের যদি জানা থাকে আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। আমরা অর্থাৎ সংবিধান থেকে যা যা পড়বো এর ভিতরে চলে আসবে। তাহলে আমাদের কি কি জানতে হবে এইটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। কি কি আমাদের জানতে হবে এইটা আমাদের ক্লিয়ার কিনা। এখানে আরো অনেক কিছু আছে, যেমন এই সংবিধান তৈরির ইতিহাসের ভিতরে আপনি দেখবেন এখানে গণপরিষদ চলে আসবে, আমাদের সংবিধান রচনা কমিটি চলে আসবে, আমাদের সংবিধানের যে মানে অলঙ্করণ মানে মুদ্রণ অলঙ্করণ বিষয়ক কমিটি সেটা চলে আসবে, সংবিধানের যে ভাষা পর্যালোচনা কমিটি ওটা চলে আসবে, সবই চলে আসবে। তো আমাদের ক্লিয়ার আমাদের এখান থেকে কি কি পড়তে হবে দেখে মনে হচ্ছে 5টা আইটেম, মানে এই 5টা বিষয়ের মানে কি পয়েন্টের ভিতরে আমাদের সবকিছু চলে আসবে। তো আমরা যে কাজটা করব, আমাদের সংবিধানের ক্লাসটা আমরা 2 ভাগে ভাগ করব। আসলে সংবিধানে আমাদের ক্লাস হবে 2টি। সংবিধান আমাদের ক্লাস হবে 2টি। একটা ক্লাসে আমরা যতটুকু পারি আমরা কভার করব, আরেকটা ক্লাসে আমরা যেগুলো থেকে যাবে সেগুলো আমরা আলোচনা করব একদিনে। নেক্সট ক্লাসে আমি দরকার কালকে নিয়ে নিব। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের সংবিধান কি বা সংবিধানের টাইপটা কি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সংবিধানের সংবিধান কি বা সংবিধানের প্রকারভেদ কি, এই জিনিসটা আমাদের সবার আগে লাগবে। এখন আমাদের প্রত্যেকটা মানে ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি একটা রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, একটা রাষ্ট্র টোটাল 4টা কোয়ালিটি থাকবে। সেই রাষ্ট্রের থাকবে একটা মানে এলাকা থাকবে, অর্থাৎ একটা ভূখণ্ড থাকবে যেটা মাস্ট বি স্পেসিফিক বা নির্দিষ্ট হতে হবে। সেখানে মানুষ থাকবে, মানুষ চালাতে সরকার লাগবে, সরকার চলতে হলে তার একটা সভেরেনিটি বা সার্বভৌমত্ব লাগবে। এটা মনে রাখবেন যে এই যে রাষ্ট্রের সর্বোচ্চ যে আমরা যদি সুপ্রিম পাওয়ার বা সর্বোচ্চ ক্ষমতা বলি সেটাকে আমরা বলি হচ্ছে সার্বভৌমত্ব বা সভেরেনিটি। আর এক্ষেত্রে মনে রাখবেন যে সংবিধান মানে হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই সংবিধান মানে হচ্ছে, মনে রাখবেন, এটা মানে হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন অথবা মৌলিক আইন। সর্বোচ্চ আইন অথবা মৌলিক আইন। এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ বা মৌলিক আইন হিসেবে সংবিধানকে ধরা হয়। কেন ধরা হয় মনে রাখবেন, একটা দেশের সংবিধান দেখে ওই দেশের টাইপ বোঝা যায়। যেমন ধরেন এক এক দেশের সরকার এক এক ধরনের হতে পারে। কোনো দেশে প্রেসিডেন্ট মানে বেশি ক্ষমতাবান হয়, কোনো দেশে প্রাইম মিনিস্টার বেশি হয়, কোনো দেশে দেখা যায় পার্লামেন্টারি সিস্টেমই নাই, ওখানে রাজতন্ত্র আছে, বা ওখানে শেয়ার একটা ক্ষমতার ভাগাভাগি হয়। এক একটা দেশে এক এক টাইপের হয়। এখন মনে রাখবেন এই সংবিধানকে আয়না বা মিররের সাথে তুলনা করা হয়। মিরর বা আমি যদি বলি দর্পণ, দর্পণ বা মিররের সাথে তুলনা করা হয়। কারণ আপনি মনে রাখবেন একটা দেশের সংবিধান দেখলে আপনি 3টা জিনিস বুঝতে পারবেন। নাম্বার 1, ওই দেশের জনগণের অধিকার কি কি আছে। অর্থাৎ আপনি এটাকে বলতে পারেন যে এখানে জনগণের অধিকারটা দেখা যায়, এখানে জনগণের অধিকারটা দেখা যায়। তারপর 2 নম্বরে দেখা যায় শাসকের ক্ষমতা, আর 3 নাম্বার দেখা যায় এই দুজনের ভিতরে সম্পর্ক কি থাকে সেটা। অর্থাৎ আপনি অ্যাজ এ সিটিজেন আপনি রাষ্ট্র থেকে কি কি জিনিসপত্র পাবেন, সরকারের পাওয়ার কতটুকু থাকবে, সরকারটা কিভাবে সিলেক্ট হবে বা ইলেক্ট হবে যাই হবে,
এবং এই দুয়ের ভেতরে সম্পর্ক কি হবে। তাহলে মনে রাখবেন, সংবিধান যদি আপনি পর্যালোচনা করে তাহলে তিনটা জিনিস পাওয়া যায়। আর এই সংবিধানকে তুলনা করা হয় মিরর বা দর্পণ অথবা আয়নার সাথে। তাহলে পরীক্ষা যদি আসে সংবিধান কি, তাহলে রাষ্ট্রের মৌলিক বা সর্বোচ্চ আইন, অথবা যেটার উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। আর এই সংবিধানটা, এটার আপনি বলতে পারেন যে এটার যে আমি প্রকারভেদের কথা বলি বা আমি যদি টাইপ বলি, দেখেন সংবিধানের টাইপটা হয় দুই ভাগে, এটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে এটা লিখিতর ভিত্তিতে, লিখিতর ভিত্তিতে করা যায়, আর আরেকটা করা যায় হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে, আরেকটা করা যায় হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে। দুইটা ভাগে আসলে সংবিধানকে আপনি ভাগ করতে পারবেন। এখন এই দুইটা ভাগ থেকে আবার দুইটা টাইপ হতে পারে। যেমন ধরেন সংবিধান ক্যান বি রিটেন, অথবা সংবিধান লিখিত হতে পারে, অথবা সংবিধান হতে পারে অলিখিত। সংবিধান হতে পারে লিখিত, সংবিধান হতে পারে অলিখিত, দুটোই হতে পারে। পরিবর্তনের ক্ষেত্রে যদি আপনি বলেন, এটা দুই ভাবে হতে পারে। একটাকে বলা হয় সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয় একটাকে বলা হয় সুপরিবর্তনীয়, আর আরেকটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। তাহলে সহজ একটা বিষয় হচ্ছে, আপনি যদি সংবিধানকে ভাগ করতে চান, আপনার দুইটা টাইপে ভাগ করার নিয়ম আছে বা সিস্টেম আছে। একটা হচ্ছে এটা লিখিত বা অলিখিত এই ভিত্তিতে, একটা হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে। এখন এর চেয়ে বড় একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আসলে কি দেখেন, এর চেয়েও ইন্টারেস্টিং বা বড় একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আসলে কি দেখেন। এখন কিছু সময় আপনি দেখবেন যে প্রায় সময় পরীক্ষায় কোয়েশ্চেন হয় এরকম যে নিচের কোন দেশে সংবিধান নেই, আবার প্রায় সময় প্রশ্ন হয় নিচের কোন দেশের সংবিধান লিখিত না বা অলিখিত। এই প্যাচটা আসলে কি? প্রথমত একটা কথা হচ্ছে, মনে রাখবেন যে অলিখিত সংবিধান মানে সংবিধান আছে বাট সেটা লিখিত না। আমি আবারও বলছি যে অলিখিত সংবিধান মানে সংবিধান আছে বা সেটা রিটেন না, অর্থাৎ এটা মৌখিক ভিত্তিতে চলবে, এরকম একটা ব্যাপার আছে। এখন আপনি লিখিত কোনটা অলিখিত কোনটা বা সংবিধান নাই কোনটা, এটা আপনি মনে রাখবেন কিভাবে, বা এই সিস্টেমটা আপনি কিভাবে আসলে মাথায় সেট করতে পারবেন। প্রথমত এটা মাথায় রাখবেন যে যেসব দেশে রাজতন্ত্র আছে, হ্যাঁ মধ্যপ্রাচ্যে যেসব দেশে রাজতন্ত্র আছে, সেসব দেশে আপনি দেখবেন সংবিধান নাই। এখন আপনি এটাকে ধর্মীয় ভাবে নিয়েন না, এটাকে আপনি মানে পলিটিক্যালি বা আমি যদি বলি যে ডিপ্লোম্যাটিক্যালি চিন্তা করেন, নাই। যেমন আমি যদি আপনাকে বলি যে লিখিত সংবিধান নাই, যেমন ধরেন ব্রিটেন, ব্রিটেন আছে, তারপর না স্পেনের এখন কিছুটা আছে, ব্রিটেন আছে, তারপর ইসরায়েল আছে, তারপর নিউজিল্যান্ড আছে। এই তিনটা সংবিধান কিন্তু লিখিত না। এখন ধরেন পরীক্ষা আসলো যে নিচের কোন দেশে সংবিধান নেই, নিচের কোন দেশে সংবিধান নেই। এখন আপনাকে অপশন এ তে দিল কেএসএ, অপশন বি তে দিল ইউকে। ইউকে মানে মানে ইউনাইটেড কিংডম আর কি। এখন আপনি যদি চিন্তা করেন যে সংবিধান নেই, দেখেন ইউকে যেটা সংবিধান আছে বাট সেটা লিখিত না, তার মানে সংবিধান নেই হচ্ছে কিংডম অফ সৌদি আরব। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমার একটু জানাবো। তাহলে সংবিধান নেই আর অলিখিত এই দুটার মধ্যে প্যাচ লাগাবেন না। অলিখিত মানে সংবিধান আছে বাট সেটা রিটেন না, আর সংবিধান নেই মানে নেই, এখানে কোনো কিচ্ছুই নাই। এই জিনিসটা ক্লিয়ার আমাদের। তাহলে সংবিধান নেই যদি আসে আপনি সৌদি আরব, ওমান এসব দেশ দাগাবেন, আর যদি অলিখিত আসে তাহলে আপনি দাগাবেন হচ্ছে এই তিনটা দেশ। এর বাইরে যা আছে পৃথিবীতে সবই লিখিত সংবিধান, এর বাইরে যা আছে সবই লিখিত সংবিধান। ওকে, আচ্ছা এখন দেখেন, এবার এই লিখিত সংবিধানের মধ্যে আপনি মনে রাখবেন কয়েকটা বিষয়। যেমন আমি আপনাকে বলি লিখিত সংবিধানের ক্ষেত্রে, লিখিত সংবিধানের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনার মনে রাখতে হবে। আমি যদি এখান থেকে দেখাই যে সবচেয়ে প্রাচীনতম কার, সবচেয়ে বড় সংবিধান কার, সবচেয়ে ছোট সংবিধান কার, এই তিনটে জিনিস পরীক্ষায় প্রায় আসে। অর্থাৎ প্রাচীনতম লিখিত সংবিধান কার, প্রাচীনতম লিখিত সংবিধান কোন দেশের, এই কোশ্চেনটা প্রায় আসে। সবচেয়ে বড় সংবিধান কার,
অথবা সবচেয়ে ছোট সংবিধানকার। তো প্রাচীনতম লিখিত সংবিধান যদি বলা হয় তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্রের, সেটা হবে যুক্তরাষ্ট্রের কোনো চিন্তা ছাড়া, সেটা হবে যুক্তরাষ্ট্রের কোনো চিন্তা ছাড়া যদি বলা হয় প্রাচীনতম লিখিত সংবিধানকার, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু যদি বলা হয় যে প্রাচীনতম সংবিধানকার, একটু ভালো করে খেয়াল করেন, প্রাচীনতম সংবিধান বললে সেটা হবে ইউনাইটেড কিংডম। আমি আবারও বলছি, পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে প্রাচীনতম লিখিত সংবিধানকার, যদি কোয়েশ্চেনে আপনি লিখিত কথাটা দেখেন তখন আপনি ইউএসএ দাগাবেন, আর যদি আপনি কোয়েশ্চেনে লিখিত কথাটা না দেখেন তাহলে আপনি ইউকে দাগাবেন। এটা ক্লিয়ার হলে একটু জানাবো, এটা ক্লিয়ার হলে একটু জানাবো যে প্রাচীনতম লিখিত সংবিধান এবং প্রাচীনতম সংবিধান, লিখিত বললে ইউএসএ দাগাবো, আর যদি লিখিত না বলে তখন আমরা ইউনাইটেড কিংডম দাগাবো বা ব্রিটেন দাগাবো বা যুক্তরাজ্য দাগাবো। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন আমার? আপনি তাহলে কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। ওকে, এবার দেখেন যদি বলা হয় বড়, সবচেয়ে বড় সংবিধান বললে ভারতের। ভারতের অনেকগুলো পরিচয় আছে, যেমন মনে রাখবেন ভারতকে বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং সর্বাধিক রাষ্ট্রধর্মের দেশ কিন্তু ভারত। এবং একটা সময় ভারত সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ ছিল। এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, বর্তমানে সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ, আচ্ছা এটা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। দেখেন এখানে একটা কনফিউশন, আপনারা একটু ক্লিয়ার থাকবেন, একদম ক্লিয়ার থাকবেন। দেখেন সর্বাধিক ভাষা ভার্সেস সর্বাধিক রাষ্ট্রভাষা। এখন এই টাইপের কোয়েশ্চেন গুলোতে একটু সতর্ক থাকতে হয়, কেন জানেন? দেখেন সর্বাধিক ভাষা যদি বলে তখন আপনি দেখাবেন পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি দেখাবেন। আর যদি সর্বাধিক রাষ্ট্রভাষা বলা হয় তখন আপনি দেখাবেন বলিভিয়া, বলিভিয়া। এটা এখন আর ভারত দাগাবেন না, ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে 22টার মতো আর বলিভিয়া হচ্ছে 34টা। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাদের একটু জানাবো। সর্বাধিক রাষ্ট্রভাষার ভাষার মধ্যে পার্থক্য কি ভাইয়া? রাষ্ট্রভাষা মানে হচ্ছে এটার সাংবিধানিক স্বীকৃতি আছে, সাংবিধানিক মর্যাদা আছে, এটার কোনো সাংবিধানিক মর্যাদা নাই, এতটুকুই কথা। কথা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন তাহলে আমার প্রাচীনতম ঝামেলা গেল, বড় ঝামেলা গেল, এবার আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ছোট। সেই ছোটর সমস্যাটা কি দেখেন, এই ছোট হয় আসলে দুই ভাবে, পরীক্ষা আসতে পারে শব্দ সংখ্যা অনুসারে ছোট, আরেকটা হচ্ছে অনুচ্ছেদ অনুসারে। শব্দ সংখ্যা অনুসারে ছোট আসতে পারে পরীক্ষা, তো আসতে পারে অনুচ্ছেদ অনুসারে। এখন এই ব্যাপারে আমাদেরকে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে ভাইজান। এখন সে বিশেষ সতর্কতাটা কি হতে পারে? সে বিশেষ সতর্কতাটা আসলে কি হতে পারে? দেখেন ছোট যদি বলা হয়, ছোট যদি বলা হয় অনুচ্ছেদ অনুসারে, তাহলে এটা দুইটা দেশ আসতে পারে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে ভুটান। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে ভুটান। এই দুইটা দেশেরই অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে 7টি। এই দুইটা দেশেরই অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে 7টি। এখন পরীক্ষায় ভাইয়া কোনটা দেখাবো? ভাই হিসাব খুব সোজা, যদি আপনি ইউএসএ দেখেন তাহলে আপনি ইউএসএ দেখাবেন, ভুটান দেখলে ভুটান দেখাবেন। যদি কোনো কারণে, এটা আসার কথা না যদিও দুইটা একসাথে, বাট কোনো কারণে যদি কখনো আসে আপনি যুক্তরাষ্ট্র দেখাবেন, কারণ যুক্তরাষ্ট্রটা পপুলার বেশি, মানুষ বেশি জানে। আর আপনার পরীক্ষার কোয়েশ্চেন যে করবেন উনি হয়তোবা এই বিষয়টা আপডেট নাও থাকতে পারেন, অবগত থাকতে পারেন বা ভুলে যেতে পারেন, অনেক কিছুই হতে পারে। সো পরিচিত বেশি হচ্ছে ইউএসএ, সেক্ষেত্রে আপনি ইউএসএ দেখাবেন। ওকে, আর শব্দ সংখ্যা অনুসারে সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মোনাকো, ইউরোপের একটা দেশ মোনাকো। প্রায় 3814টা শব্দ আছে এই মোনাকো সংবিধানে, 3814। তাহলে সংবিধান লিখিত আর অলিখিত
ব্যাপারটা আমাদের ক্লিয়ার কিনা, এবং লিখিতর ক্ষেত্রে আমি আপনাদেরকে 3টা কোয়েশ্চেন করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন, বলুন তো বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান কোনটি? প্রাচীনতম লিখিত সংবিধান, প্রাচীনতম লিখিত সংবিধান, দেখে দেখে অ্যান্সার করেন। প্রাচীনতম লিখিত সংবিধান, আবারও বলে দিচ্ছি, যদি লিখিত বলি ভাই তখন কিন্তু উত্তর হবে এটা, উত্তর হবে যুক্তরাষ্ট্র। সেকেন্ড কোশ্চেন, বলেন তো শব্দ সংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটা? শব্দ সংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটা? শব্দের ক্ষেত্রে, শব্দ সংখ্যার ক্ষেত্রে। সেক্ষেত্রে হবে মোনাকো, সেক্ষেত্রে হবে মোনাকো। আচ্ছা, এই গেল সংবিধানের বিভিন্ন টাইপ নিয়ে আমাদের কথাবার্তা গেল। এখন আসেন ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে এই যে সংবিধান আমরা জানলাম, তাহলে সংবিধান কি এটা আমরা জানলাম, রাষ্ট্রের মৌলিক বা সর্বোচ্চ আইন আমরা জানলাম, এটাকে মিরর বলা হয় বা আয়না বলা হয়, এটাও জানলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা এত কিছু পড়লাম, এটার সাথে বাংলাদেশের সংবিধানের টাইপ গুলো যদি আমরা একটু দেখতে পারি তাহলে কেমন হয়। দেখেন, আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের সংবিধান, আমি যদি আপনাকে বলি বাংলাদেশের সংবিধানটা আসলে কি, দেখেন প্রথমত বাংলাদেশের সংবিধান কি অলিখিত তালিকাতে আছে? নাই, তার মানে এটা লিখিত। অর্থাৎ বাংলাদেশের সংবিধানটা হচ্ছে লিখিত। এরপর যদি আমি আপনাকে বলি বাংলাদেশের সংবিধান কি সুপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়, দেখেন সুপরিবর্তনীয় মানে হচ্ছে এটা পরিবর্তন করা কম্পারেটিভলি সোজা, দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে এটা কম্পারেটিভলি কঠিন বা একটু ঝামেলা হয়, এটা বেশ হ্যাসেলের ব্যাপার। যেমন ধরেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখবেন পার্লামেন্টের 2/3 ভোট লাগে। পার্লামেন্টের 2/3 বা 2/3 ভোট আমাদের দরকার হয় পরিবর্তন করার জন্য। তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে বাংলাদেশের সংবিধান সংশোধন করতে সংসদের কত শতাংশ ভোট দরকার, তাহলে 2/3। তো এই কারণে আমাদের সংবিধানটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এবার আসেন আমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমাদের সংসদটা। এখন প্রায় সময় আমরা একটা বিষয় নিয়ে একটু ডাউটে পড়ি যে ভাই আচ্ছা ফেডারেল গভর্নমেন্ট কোনটা, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনটা, অথবা আমি যদি বলি কেন্দ্রীয় সরকার কোনটা, প্রাদেশিক সরকার কোনটা। হিসাবটা খুব সোজা ভাই, প্রাদেশিক সরকার মানে হচ্ছে যেই দেশের পার্লামেন্টের 2টা মানে কক্ষ থাকে বা 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন ধরেন ভারত রাজ্যসভা লোকসভা 2টা আছে। বাংলাদেশে আপনি দেখেন বাংলাদেশে প্রথমত কোনো প্রদেশ আছে কিনা, উত্তর হচ্ছে নাই। তার মানে বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট। তারপর ধরেন আপনি যুক্তরাষ্ট্রে প্রদেশ আছে কিনা, যুক্তরাষ্ট্রে প্রদেশ আছে 50টা, কারণ যুক্তরাষ্ট্রের পতাকাতেও দেখছেন আপনারা 50টা তারা আছে। এই 50টা তারা কিন্তু 50টা মানে প্রদেশকেই ইন্ডিকেট করে বা বোঝায়। আর যে 13টা দাগ আছে, এই 13টা দাগ বোঝা হচ্ছে যুক্তরাষ্ট্রের 13টা স্বায়ত্তশাসিত অঞ্চল। এখন বাংলাদেশে যেহেতু প্রাদেশিক সরকার নাই, কারণ প্রদেশ নাই, যেহেতু প্রদেশ নাই সেহেতু প্রাদেশিক সরকার নাই, যেহেতু প্রাদেশিক সরকার নাই তার মানে বাংলাদেশের সংবিধানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 1 কক্ষ বিশিষ্ট আইনসভা, 1 কক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে আমরা সংবিধান কি, সংবিধানের টাইপ বা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য আমাদের একদম 100 ক্লিয়ার কিনা ভাইজান, একটু জানাবো। তার মানে আমরা এখন মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে সংবিধান আসলে কি বা কিভাবে কাজ করে। আরো সামনে যাব, সামনে যেতে আমাদের আরো সোজা হবে। ওকে ওকে, তাহলে আমাদের সংবিধান কি এটা গেল, সংবিধানের প্রকারভেদ কি এটা গেল, বৈশিষ্ট্য গেল। তাহলে এইটা আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। এখন দেখেন এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে, সেটা কেমন দেখেন। যেমন আমি যদি বলি আপনাকে যে আমাদের বাংলাদেশের সংবিধান
আমি যদি আপনাকে বলি বাংলাদেশের সংবিধান, এখন এই বাংলাদেশের সংবিধানটা আপনি দেখেন, এটার অবশ্যই একটা নাম আছে, এটা অবশ্যই একটা নাম আছে। এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অথবা আপনি এটাকে বলতে পারেন যে দ্য কনস্টিটিউশন অফ দ্য হোয়াইট বোর্ডের ক্লাস খুব মিস করি রে ভাই, একটা বিরক্তিকর জিনিস। দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। The Constitution of the People's Republic of বাংলাদেশ। এখন তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে বাংলাদেশের সংবিধানের নাম কি, যদি পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশের সংবিধানের নাম কি, তখন আপনি দাগাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অথবা দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যদি বলা হয় যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, যদি বলা হয় বাংলাদেশের রাষ্ট্রীয় নামটা কি, তাহলে মনে রাখবেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে কিন্তু দা হবে না, অর্থাৎ রাষ্ট্রীয় নামের আগে দ্য কনস্টিটিউশন অফ দা যুক্ত করলে সেটা হয়ে যাবে সংবিধানের নাম। তার মানে যদি পরীক্ষায় আসে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, তখন কিন্তু দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হবে না, হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যদি বলা হয় সংবিধানের নাম কি, তাহলে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে সংবিধানের নাম আর আমাদের রাষ্ট্রীয় নাম, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলে একটু জানাই, ক্লিয়ার হলে একটা হাসি দিব, তাইলেই হবে। ক্লিয়ার হলে একটা হাসি দিব, তাইলেই হবে। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এই ছোটখাটো বিষয়গুলো আসলে ভুল করা যাবে না, এই ছোটখাটো বিষয়গুলো আসলে ভুল করা যাবে না। তাহলে সংবিধান কি আমরা জানি, সংবিধানের টাইপ আমরা বুঝি, সংবিধানের নাম কি, সংবিধান কেমনে কি, এটা আমরা পাইলাম। এখন আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেই বিষয়টা হচ্ছে এই সংবিধানের ক্ষেত্রে কিছু কাজ আছে, সংবিধানের ক্ষেত্রে কিছু কাজ আছে, সেইটা আসলে কোনটা কে করে এটা আমাদেরকে একটু জানতে হবে। এইটা আমাদেরকে একটু জানতে হবে যে কোন কাজটা কে করে। অর্থাৎ আমি যদি আপনাকে এইভাবে বলি যে আমাদের এই সংবিধানটা আসলে কোন কাজটা কে করতে পারে। যদি বলা হয় যে সংবিধান তৈরি বা রচনা, তৈরি বা রচনা যদি বলি, তাহলে সেটা করতে পারে হচ্ছে গণপরিষদ অথবা সংসদ। যদি সংসদ আগে থেকে থাকে তাহলে সংসদ করবে, যদি সংসদ না থাকে তাহলে গণপরিষদ করবে। একটা কথা মনে রাখবেন, গণপরিষদকে ইংলিশে বলা হয় কনস্টিটিউয়েন্ট অথবা কনস্টিটিউট অ্যাসেম্বলি। এই গণপরিষদের পৃথিবীতে একটা মাত্র কাজ আছে, সেটা হচ্ছে সংবিধান তৈরি করা। আমি আবারও বলছি, গণপরিষদের পৃথিবীতে শুধু একটা মাত্র কাজ, সে হচ্ছে সংবিধান তৈরি করবে। মনে রাখবেন, যেদিন সংবিধান কার্যকর হয়ে যাবে সেদিনই গণপরিষদ বাতিল হয়ে যাবে। আমি আবারও বলছি, সংবিধান যেদিন কার্যকর হবে সেদিন গণপরিষদ বাতিল হয়ে যাবে। এখন ধরেন আমাদের বাংলাদেশের, এটা আবার কি কালি ভাই, হ্যাঁ আচ্ছা, এখন ধরেন আমাদের বাংলাদেশের সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধানটা, এটা যদি আমি বলি যে কার্যকর হয়, কার্যকর যদি হয় বলি, তাহলে সেটা হচ্ছে 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972 সালে এটা কার্যকর হয়। তাহলে বলুন তো, আমাদের বাংলাদেশের গণপরিষদ বিলুপ্ত হওয়ার তারিখ একই হবে নাকি আলাদা হবে? এইটা একটু বলেন, যে সংবিধান কার্যকরের তারিখ আপনি জানেন, তাহলে যদি আমি বলি যে আমাদের গণপরিষদটা বিলুপ্ত হয় কবে, এটার তারিখ কি একই হবে নাকি আলাদা হবে?
এইটা একটু আমাকে জানান। সেম হলে সেম লিখবেন, আলাদা হলে আলাদা লিখবেন। কারণ আমি আপনাদেরকে বলেছি অলরেডি যে গণপরিষদের কাজ পৃথিবীতে একটাই, সংবিধান তৈরি করা। সংবিধানের কাজ শেষ ও খোদা হাফেজ। অর্থাৎ সংবিধান আসবে, গণপরিষদ চলে যাবে, সুতরাং ডেটটা সেম হবে ভাই, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে যদি আমি আপনাকে বলি যে সংবিধান তৈরি বা রচনা গেল, তৈরি বা রচনা যদি বলি তাহলে গণপরিষদ বা সংসদ করবে। যদি বলি সংবিধান পরিবর্তন, পরিবর্তন বা সংশোধন কে করবে? এই কাজটা করবে হচ্ছে সংসদ। এই কাজটা করবে সংসদ বা আইন বিভাগ। আইন বিভাগ বা সংসদ করবে। যদি বলি সংবিধান প্রয়োগ কে করবে বা ইমপ্লিমেন্টের কাজটা কে করবে, এক্সিকিউশন কে করবে, তাহলে প্রয়োগ যদি বলি তখন সেটা করবে হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ, এটা মন্ত্রণালয়, সচিবালয় হতে পারে। এরপর যদি বলি যে সংবিধানের ব্যাখ্যা প্রদান কে করবে, সংবিধানের ব্যাখ্যা প্রদান করবে হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ করবে। ধরেন কখনো যদি সংবিধানের কোনো আইন নিয়ে বা কোনো ভাষা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে একটা ডাউট তৈরি হয়, কনফিউশন তৈরি হয়, এটা হতেই পারে। কারণ আমাদের সংবিধানে ভাষা দুইটা, একটা ইংরেজি একটা বাংলা। অনেক সময় দেখবেন যে বাংলা ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলে অর্থটা একটু অন্যরকম শোনায়, ইংরেজি থেকে বাংলা ভাষা ট্রান্সফার করলে অর্থটা একটু অন্যরকম শোনায়, বা এরকম অনেক পরিস্থিতি হতে পারে যখন আসলে আপনার মানে সামওয়ান হ্যাজ টু টেক দা মানে অথরিটি বা সামওয়ান হ্যাজ টু টেক দা রেসপন্সিবিলিটি যে এই জিনিসটাকে ক্লিয়ার করা। এই কাজটা করবে হচ্ছে মনে রাখবেন বিচার বিভাগ। এজন্যই এই সংবিধানের মানে ব্যাখ্যা বিচার বিভাগ দেয় দেখে মনে রাখবেন এই বিচার বিভাগকে বলা হয় সংবিধানের রক্ষক। এটা 40তম বিসিএস পরীক্ষা আসছিল, অনেকেই ভুল করছে। সংবিধানের রক্ষক বলতে পারে অথবা সংবিধানের রক্ষা কবচ বলতে পারে, রক্ষা কবচ বলতে পারে, অথবা সংবিধানের অভিভাবক আসতে পারে, সংবিধানের অভিভাবকও আসতে পারে। তো এইখানে আপনাদের কয়েকটা বিষয়ে কিছু ডাউট হতে পারে, ডাউট গুলো আমি একটু ক্লিয়ার করে দিয়ে আগে দেখেন। আমি একটু এখানে লিখে দেই, কনফিউশন থাকা যাবে না। যেমন ধরেন আমি যদি বলি অভিভাবক, আমি যদি বলি অভিভাবক, এখানে হতে পারে সংবিধান, এরপর হচ্ছে সংসদ, এরপর হচ্ছে সংসদ। মনে রাখবেন যদি বলা হয় সংবিধানের অভিভাবক তখন হবে বিচার বিভাগ, তখন হবে বিচার বিভাগ। আর যদি সংসদের অভিভাবক পরীক্ষায় আসে সেটা হবে রাষ্ট্রপতি, সেটা হবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। অর্থাৎ পরীক্ষা আসবে সংবিধানের রক্ষা মানে অভিভাবককে, তখন আপনি দাগাবেন সংবিধানের অভিভাবক হচ্ছে বিচার বিভাগ। আর যদি আসে সংসদের অভিভাবককে তখন আপনি দাগাবেন রাষ্ট্রপতি। এরপর যদি আমি আপনাকে বলি যে রক্ষা কবচ নিয়ে একটা গিট্টু লাগে, রক্ষা কবচ বা রক্ষক নিয়ে, হ্যাঁ এখানে গিট্টু লাগবে আপনার, একটা লাগবে হচ্ছে সংবিধান নিয়ে অর্থাৎ সংবিধানের রক্ষা কবচকে, আরেকটা লাগবে হচ্ছে আপনার গণতন্ত্রের, গণতন্ত্রের রক্ষা কবচকে। এখন এই দুইটা কোয়েশ্চেন দেখতে যদিও বা একরকম লাগে বাট আসলে কিন্তু একরকম না। মনে রাখবেন যদি সংবিধানের রক্ষা কবচ আসে, সংবিধানের রক্ষা কবচ আসছে সেটা অবশ্যই বিচার বিভাগ, সেটা হয় এটা হবে বিচার বিভাগ। আর যদি গণতন্ত্রের রক্ষা কবচ আসে তখন আপনি দাগাবেন বিচার বিভাগের স্বাধীনতা, তখন আপনি দাগাবেন বিচার বিভাগের স্বাধীনতা। তাহলে এই দুইটা কনফিউশন আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো, ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। আমি আবারও বলছি যদি পরীক্ষা আসে সংবিধানের অভিভাবককে আপনি তখন দাগাবেন বিচার বিভাগ, সংসদের আসছে তখন দাগাবেন রাষ্ট্রপতি, সংবিধানের রক্ষা কবচকে বিচার বিভাগ, গণতন্ত্রের রক্ষা কবচকে বিচার বিভাগের স্বাধীনতা। ক্লিয়ার কিনা ভাই একটু জানাবো।
ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার কিনা একটু জানাবো। ক্লিয়ার? ওকে। এরপরে যদি আপনি দেখেন সংসদ নিয়ে বেশ কয়েকটা বিষয়ে গিট্টু লাগে। যেমন ধরেন এই যে সংসদের অভিভাবক বললাম, এখন যদি আমি আপনাকে বলি সংসদের সভাপতি কে বা সংসদের মুখপাত্র কে, দেখেন সংসদের সভাপতি হয় হচ্ছে স্পিকার, সংসদের সভাপতি হয় হচ্ছে স্পিকার, আর সংসদের মুখপাত্র হয় হচ্ছেন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। তাহলে মনে রাখবেন সংসদের অভিভাবক মানে হচ্ছে রাষ্ট্রপতি, সংসদের সভাপতি হচ্ছেন স্পিকার, সংসদের মুখপাত্র হচ্ছেন প্রাইম মিনিস্টার। মুখপাত্র মানে যিনি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করেন, মানে রাষ্ট্রকে বা সরকারকে যিনি রিপ্রেজেন্ট করেন, তিনিই হচ্ছেন সংসদের মুখপাত্র। ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার কিনা? তাহলে সংবিধান যদি বলা হয় তৈরি বা রচনা কে করবে, তাহলে গণপরিষদ বা সংসদ। যদি বলি সংবিধান পরিবর্তন বা সংশোধন কে করবে, তাহলে সেটা করবে হচ্ছে সংসদ বা আইন বিভাগ। যদি বলি সংবিধানের প্রয়োগটা কে করবে বা সংবিধানে যে আইনগুলো আছে সেখানে এটা প্রয়োগ কে করবে, তাহলে সেটা হবে শাসন বিভাগ। যদি বলি যে সংবিধানের ব্যাখ্যা প্রদান করবে কে, সেটা করবে হচ্ছে বিচার বিভাগ। তাহলে আশা করতেছি এখান থেকে আমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সংবিধানের একটা ভালো আইডিয়া পাইলাম, একটা ভালো আইডিয়া পেলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো, বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস। বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস, আমি হলে এটার পাশে 3 স্টার দিতাম, 5টা দিলাম স্টার। বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস। দিছেন? আচ্ছা, আমি একটা 5 মিনিটের একটা ছোট্ট বিরতি চাই, আমি একটু পানি খাবো, আমি একটু পানি নিয়ে আসি। জাস্ট আপনারা একটু 5টা মিনিট একটু অপেক্ষা করেন, আমি একটু পানি নিয়ে আসি। পানি বিরতি। থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা ভাই, ব্যাপার হচ্ছে আমার বাসার এখানে প্রচুর মানে ঝড় আসছে, বুঝতে পারছেন? তো যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কি
মানে একটু সন্ধ্যার দিকে ক্লাসটা করতে পারি? সন্ধ্যার দিকে করতে পারি, মানে তাহলে আমরা আজকে শেষ করে ফেলতে পারবো। এপিসি তে চলে যাবে, যা বুঝতেছি আমি। আমার এখানে আইপিএস এর ব্যবস্থা নাই আসলে। আপনাদের সমস্যা হবে কিনা, কারণ শুরু করলাম এরপর এপিসি তে চলে গেল, এটা আসলে ইন্টারাপশন হবে। মাত্র দেখলাম বাইরে একদম দুনিয়াদারি সব অন্ধকার হয়ে গেছে, মানে তুফান আসতেছে এরকম অবস্থা। ওকে, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে পোস্ট দিয়ে টাইমটা জানাচ্ছি, আমরা কয়টা থেকে ক্লাস শুরু করবো আবার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে ওকে, ঠিক আছে।